হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা প্লেলিস্ট সহ নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটার নাম হচ্ছে লজিক ফাংশনের সরলীকরণ। আমরা আইসিটি বইয়ের 3.2 অধ্যায়টার জন্য দেখো আলাদা একটা প্লেলিস্ট তৈরি করছিলাম এবং তার বাইরে এসেও কিন্তু লজিক ফাংশনের সরলীকরণের জন্য সম্পূর্ণ আলাদা আরেকটি প্লেলিস্ট আমাদের জন্য নিয়ে এসেছি। কারণ লজিক ফাংশনের সরলীকরণটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যার কারণে প্রায় 50টির বেশি আমরা লজিক ফাংশনকে রাখবো, যেগুলোকে আমরা ধারাবাহিকভাবে একটার পরে একটা সরল করে তোমাদেরকে দেখাই দেবো। ফার্স্ট ক্লাসে আমরা যারা দেখতে চলেছি লজিক ফাংশনের সরলীকরণ আমরা কেন করি এবং লজিক ফাংশনের সরলীকরণ করার জন্য আসলে কোনো রুল আছে কিনা সেগুলোকে জানার চেষ্টা করব। তো ঠিক আছে, যারা নতুন আসো আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর আমরা যারা পুরাতন আছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতেছে তাদের জন্য নতুনভাবে একটা প্লেলিস্ট শুরু হলো। তো দেখো, লজিক ফাংশন সরলীকরণ। ফার্স্ট কথা হচ্ছে আমরা লজিক ফাংশনগুলোকে কেন সরলীকরণ করি। আমরা কিন্তু ডিজিটাল ডিভাইস বা যৌতিক বর্তনী তৈরি করার জন্যই মূলত এই অধ্যায়টা নিয়ে পড়ালেখা করতেছিলাম। তার মাঝখানে একটা বিষয় আসলো লজিক ফাংশন। তো আমরা ফার্স্টে একটু বুঝি যে ফাংশন জিনিসটা কি। ফাংশন দেখো, আমরা কিন্তু ফাংশন বলতেই বুঝি যে এফ সমান কোনো একটা মান লিখতেছি এবং এই মানটাই হয়ে যাচ্ছে আমার কাছে ফাংশন। তো লজিক ফাংশন বলতে এখানে অবশ্যই লজিক মেনে যখন কোনো ফাংশন হবে। তো লজিক মেনে ফাংশন বলতে কি, আমরা দেখো যদি লজিকের কথা চিন্তা করি তাহলে আমাদের কাছে কিন্তু 3 ধরনের মৌলিক লজিক থাকে। একটা হচ্ছে ওয়ার, আরেকটা অ্যান্ড এবং আরেকটা হচ্ছে আমার কাছে নট, যেটাকে আমরা বলতেছি যৌতিক যোগের ক্রিয়া, যৌতিক গুণের ক্রিয়া এবং যৌতিক পূরকের ক্রিয়া। তো একটা ফাংশন যদি হতে হয় এই 3টা মিলাইয়েই কিন্তু একটা ফাংশন হবে। 3টাই যে থাকতে হবে এমন কোনো কথা না, 3টার যে কোনো 2টা মিলাই হতে পারে। 3টার একটা মিলাইলে তো সরল হয়ে যাচ্ছে, সুতরাং একটা দিয়ে আর হচ্ছে না, 3টাই থাকতে পারে। আবার 3টা একসাথে দেখা যাচ্ছে মিলায়ে বিভিন্ন রকমভাবে এই ফাংশনগুলো আমাদের কাছে আসতে পারে। তো এভাবে ফাংশনগুলো আসতেছে। এখন কথা হচ্ছে ফাংশনগুলোকে কেন সরলীকরণ করব আমরা। তো ফাংশনগুলোকে সরলীকরণ করার ফার্স্ট অর্থ হচ্ছে এই ফাংশনগুলোকে ছোট করে নিয়ে আসা। একটা বড় ধরনের ফাংশন আছে, সেই ফাংশনটাকে সরল করতে 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 একটা পর্যায়ে ছোট করে নিয়ে আসা। দেখো, ছোটোবেলায় আমরা যখন ম্যাথগুলো করতাম বিভিন্ন ধরনের বড় রাশির মান, 3টা ব্র্যাকেট সহ অনেক যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম মান থাকতো। সব মানগুলোকে আমরা কিন্তু কাজ করতে 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 একদম শেষ পর্যায়ে এসে সহজ সরল এবং ছোট একটা মানে রূপান্তর করতাম। এখানেও সেম, সরলীকরণ বলতে বড় ধরনের একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে ছোট করব। এই বড় ধরনের ফাংশনকে ছোট করার ফার্স্ট কারণটাই হচ্ছে খরচ কমাই নিয়ে আসা। দেখো কেন খরচ কম হচ্ছে। লজিক ফাংশনটাকে যখন আমরা সরল করব তখন এখানে যুক্তি বর্তনী যারা তৈরি করতেছে সেখানে সহজ সরল কিছু গেট দিয়ে তৈরি করতে পারবো। আর সহজ সরল গেট যখন ব্যবহার করা যাচ্ছে, অর্থাৎ গেটের সংখ্যা যখন কমে আসতেছে, তখন ইজিলি আমার এই লজিক বর্তনী বা যৌতিক বর্তনী, ডিজিটাল বর্তনী যেটাই বলি, সেটা তৈরির জন্য খরচ অনেক কমে আসবে। এই কারণেই আমরা লজিক ফাংশনগুলো সরলীকরণ করি। এখন দেখো, লজিক ফাংশনগুলোর সরলীকরণ যখন করার প্রয়োজন হয় আমাকে 5টা আলাদা একটা রুল আছে, এই 5টা রুলের উপরে ডিপেন্ড করে এই ফাংশনটাকে সরল করতে হয়। তো আমরা এখন সেই 5টা রুলগুলোকে দেখব, যে 5টা রুল দিয়ে প্রত্যেকটা লজিক ফাংশনকে সরল করতে পারি। ফার্স্ট রুল, একটা লজিক ফাংশনের 2টা দিক থাকে, একটা বাম দিক একটা ডান দিক। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে একটা ফাংশনের ডান দিক থেকে আসলে এদিক থেকে আসতেছে, বাম দিক থেকে যখন যাচ্ছে এদিক থেকে যাচ্ছি। তো যে লজিক ফাংশনটাকে আমরা চিন্তা করতেছি সেই লজিক ফাংশনের বাম দিক থেকে ডান দিকে ফার্স্টে আমাকে সরল করতে হবে। সো লজিক ফাংশনের সরলীকরণের নিয়মের কথা যদি বলি, আমার ফার্স্ট নিয়মটা কি হচ্ছে, বাম থেকে ডান দিকে যাব এবং আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, তাহলে আমি আর লিখলাম না, আমি শুধু সংক্ষেপে লিখলাম যেটা, সেটা হচ্ছে লজিক ফাংশন সরলীকরণের আমার ফার্স্ট যে রুল, সেই রুলটা হচ্ছে বাম থেকে ডান দিকে আমরা যাব সরলের কাজ করতে করতে। সেকেন্ড রুল, প্রথম বন্ধনীর কাজ আগে হবে। এখন দেখো, প্রথম বন্ধনীর কাজ আগে হবে এটা কেন হয় এবং লজিক ফাংশন যে আমরা সরলীকরণ করব তার পিছনের একটা সূত্র তো অবশ্যই থাকা লাগবে। যে কোন সূত্র? এরকম একগুচ্ছ বুলিয়ান উপপাদ্য নিয়ে আমাদের 2 নাম্বার ক্লাস যেটা ছিল আমাদের প্লেলিস্ট 2 নাম্বারের, সেখানে কিন্তু আছে যে লজিক ফাংশনের সরলীকরণ বা বুলিয়ান উপপাদ্যের প্রমাণ। ওই উপপাদ্যগুলো কিন্তু আমাদের সরলীকরণ ক্ষেত্রে লাগবে।
সো যারা এই ক্লাসটা দেখো নাই 2 নম্বর ক্লাসটা দেখে নিও, তাহলে লজিক ফাংশনের সরলীকরণটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে সেটা আমার প্রথম বন্ধনীর কাজ আগে হবে। তাহলে ফার্স্ট কি করলাম, বাম থেকে ডান দিকে যাচ্ছি, বাম থেকে ডান দিকে যাওয়ার সময় সেকেন্ড যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ আগে হবে। এবং আমরা কিন্তু একটা কথা জানি, সেটা হচ্ছে এইখানে বন্ধনী বলতে শুধুমাত্র প্রথম বন্ধনীটাই ব্যবহৃত হয়, বা যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতেছি। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, বা আমরা তো জানি যে এখানে একটাই মাত্র বন্ধনী, সো সেই একটাই বন্ধনীর কাজটা আগে হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট 2টা স্টেপ পার হয়ে আসলাম, 5টা স্টেপের থার্ড স্টেপে যখন যাব তখন সবসময় যদি পূরকের কাজ থাকে আমার ফাংশনের মধ্যে, ভালোভাবে বুঝতে হবে, একটা ফাংশনের মধ্যে তো সব রকম কাজ থাকবে এটা কিন্তু আমি একবারও বলছি না, যদি থাকে সেক্ষেত্রে পূরকের কাজটা আমার আগে করে নিতে হবে। তাহলে থার্ড যে রুলটা করতেছি আমরা, পূরককে যেটাকে আমরা বলতেছি যে লজিক্যাল নট অপারেশন, তাহলে পূরক অপারেশন কাজ করতে হবে। 4 নম্বর রুলে যেটা আসতেছে, পূরক অপারেশনের কাজ যখন করা হয়ে যাচ্ছে, পরের কাজটা হচ্ছে এন্ড অপারেশন, অর্থাৎ এই বিষয়ের মধ্যে লজিক্যাল এন্ড অপারেশন যেগুলো থাকবে, যেগুলোকে আমরা বলতেছি যৌক্তিক গুণের ক্রিয়া, এই ধরনের যৌক্তিক গুণের ক্রিয়া যেগুলো থাকবে সেগুলোর কাজ আগে হয়ে যাবে। তাহলে 4 নম্বরে যেটা আছে গুণের কাজ, বা আমি পাশে ব্র্যাকেটে লিখতে পারি কি যে এন্ড, এবং এন্ডের কাজগুলোকে আগে করব, অর্থাৎ এন্ড অপারেশন বা গুণের অপারেশনের কাজ করতে হবে। এক্ষেত্রে দেখো লজিক ফাংশনের ভিতরে আমরা কিভাবে বুঝবো যে গুণের কাজগুলো আছে বা এখানে এন্ডের কাজগুলো আছে, সেগুলো চেনার উপায় হচ্ছে মাঝখানে একটা করে ডট চিহ্ন থাকবে, অর্থাৎ এই যে ডট চিহ্নটা থাকবে। যেমন যদি একটা উদাহরণ দেই আমরা যে এটা কেমন হতে পারে, তাহলে এ ডট বি অথবা বি ডট সি, এই ধরনের মান যেগুলো থাকবে, অর্থাৎ মাঝখানে একটা করে ডট থাকবে। অনেক সময় এই ডটগুলো বোঝা যায় না, আমরা সরাসরি এ বি, বিসি, এসি এই ধরনের মানগুলোকে লিখি। তো এরকম একসাথে যুক্ত যখনই থাকবে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা গুণের মাধ্যমে আসে, আর গুণের মাধ্যমে যখন থাকবে তখন সেটা আমরা পূরকের কাজ অর্থাৎ নটের কাজ করার পরপরই করে নেব। ফাইনালি 5 নম্বর স্টেপে যে আমরা যোগের যে কাজগুলো থাকবে, অর্থাৎ লজিক্যাল অর অপারেশনের যে কাজগুলো থাকবে সেই কাজগুলোকে করে নেব। তাহলে 5 নম্বরে যোগের কাজগুলো করতে হবে, বা যোগের কাজগুলোকে আমরা বলতেছি লজিক্যাল অর অপারেশন। তাহলে শুধু অর লিখলাম, অর অপারেশনের কাজ করতে হবে। এবং অর অপারেশনের ক্ষেত্রে আমরা দেখো প্লাস চিহ্ন লক্ষ্য করব। যেমন এটাকে যদি আমরা উদাহরণ হিসেবে একটু কল্পনা করি, এমন থাকতে পারে যে এ প্লাস বি, বা এরকম থাকতে পারে যে বি প্লাস সি, অর্থাৎ লজিক ফাংশনের মধ্যে যখন এরকম এ প্লাস বি, বি প্লাস সি আকারে কোনো মানগুলো থাকবে তখন সেই মানগুলোকে আমরা ইজিলি কি বুঝে নেব যে এটা এখানে যোগ, অর্থাৎ লজিক্যাল অর অপারেশন আকারে আছে, এবং লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে এই মানগুলোকে আমাকে সরল করতে হবে। তো এই 5টা যে রুল আছে এটা হচ্ছে আমার লজিক ফাংশন সরলীকরণ করতে গেলে মনে রাখতে হবে যে এই 5টা স্ট্রাকচারের উপরেই লজিক ফাংশন সরলীকরণ করতে হবে। যার ফার্স্ট স্টেপ আমাকে সবসময় যে কোনো ফাংশন বাম থেকে ডান দিকে যেতে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে এর মধ্যে প্রথম বন্ধনীর কাজগুলো থাকবে সেই প্রথম বন্ধনীর কাজগুলোকে করে নিতে হবে। দেন যদি আমি দেখি লজিক ফাংশনের মধ্যে কিছু পূরকের কাজ আছে, সো সেই পূরকের কাজগুলোকে আগে করব। যদি পূরক না থাকে আমি স্কিপ করে, অর্থাৎ 3 নম্বরটাকে স্কিপ করে 4 নম্বরে আসতে পারবো। তবে সেক্ষেত্রে কি যদি পূরকের কাজ না থাকে, সো পূরকের কাজ মনে করো আছে, সো পূরকের কাজ করলাম, তারপরে আসলাম গুণের কাজ করতে, এবং যেগুলোকে আমরা লজিক্যাল এন্ড অপারেশন বলতেছি, এন্ডের চিহ্ন আছে ডট, সো এন্ডের চিহ্ন দিয়ে যে ডটগুলো আছে সেই কাজগুলোকে করে নিলাম। এবং ফাইনালি লাস্টে এসে আমরা লজিক্যাল অর অপারেশন অর্থাৎ অরের কাজগুলোকে করতেছি। তো লজিক ফাংশন যখন সরলীকরণ করব অবশ্যই এই 5টা ধাপকে আমরা মনে রাখবো এবং এই 5টা ধাপ অনুযায়ী কাজগুলো করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস থেকে আমরা লজিক ফাংশন সরলীকরণ শুরু করব, এবং আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে এই প্লেলিস্ট জুড়ে থাকবে 50টিরও বেশি লজিক ফাংশনের সরলীকরণ। আমাদের সাথেই থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।